সিজনের সবচেয়ে বড় ম্যাচ যদি আপনি বলেন খুব একটা ভুল হবে না। আপনি এর আগে প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, একই সঙ্গে লিগ টাইটেল রেস হয়তো দেখেছেন, কোনোটাই সেই অর্থে জমে নাই, কিন্তু সেরি আ টাইটেল রেস এবার নির্ধারণ হচ্ছে এক রাতেই সম্ভবত, কারণ শীর্ষস্থানে থাকা নাপোলির পয়েন্ট ৭৯, ইন্টার মিলানের পয়েন্ট ৭৮, ১ পয়েন্টের গ্যাপ। কিন্তু খেলা তো ভাই বাকি আছে ফাইনাল ডেতে, অর্থাৎ শুক্রবার রাতে। টাইমিংটাও খুব চমৎকার এবং দুর্দান্ত। বাংলাদেশি সমর্থকদের কথা বোধ হয় তারা ভেবেছেন ফাইনাল ডেতে নাপোলির প্রতিপক্ষ ক্যালিয়ারি, ইন্টার মিলান, তারা ওই ম্যাচটায় খেলবে কোমোর বিপক্ষে। আমরা ফিক্সচারটা দেখে নেই, এরপরে আমরা সমীকরণ বা সমাধানের কথা হয়তো বলতে পারবো। কোমো ইন্টার মিলানের ম্যাচটা ইন্টারের জন্য খুবই ডিফিকাল্ট, বিকজ কোমো ইজ ইন আ হাই ফ্লাইং ফর্ম। এই কোমোকে নেগোশিয়েট করা ইন্টারের জন্য কঠিন হবে বলতে পারেন, কিন্তু ইন্টারের জন্য আসলে কোনো কিছু খুব একটা কঠিন না, যদিও নিজেই তারা কঠিন বানিয়ে ফেলেছে। মাঝখানে নাপোলি কালিয়ারির ম্যাচটা নাপোলির জন্য ইজ আ ডু অর ডাই সিচুয়েশন, কারণ যদি আপনি ম্যাচে স্লিপ করে যান, ওইদিকে ইন্টার যদি জিতে যায় ঘটনা শেষ। কিন্তু সমীকরণটা দেখে নেই আমরা, তাই না? সমীকরণটা আমরা যদি দেখে নেই তাহলে সবার জন্য সহজ হবে। মানে আপনি যদি ভেবে থাকেন যে পয়েন্ট সমান দুই দলের, ধরেন হ্যাঁ, তাহলে গোল ডিফারেন্সে হবে না, ঘটনা তা না। আপনি ভাববেন যে হেড টু হেড, না, তাও না। এই হচ্ছে তার সমীকরণ। যদি নাপোলি তাদের ম্যাচটা জিতে যায় তাহলে তারা চ্যাম্পিয়ন। সিম্পল, তাই না? মানে 1 পয়েন্টের লিডে থেকে তারা বা আরো বেশি বাড়তে পারে। নাপোলি যদি ড্র করে আর ইন্টার যদি জিতে যায় তাহলে আবার ইন্টার মিলান চ্যাম্পিয়ন। নাপোলি যদি হারে, ইন্টার মিলান যদি ড্র করে, তাহলে দুই দলের পয়েন্ট হলো কত আনন্দ? সমান। আপনি তো অঙ্কে দুর্দান্ত। আচ্ছা ঠিক আছে, ৭৯। তারপরে দুই দলের পয়েন্ট হবে সমান। তারপরে এরপর কি হবে? এরপর হবে আরেকটা অ্যাবসলিউট সিনেমা, মঙ্গলবার ফাইনালের ফাইনাল, সেটা হচ্ছে প্লে অফ। হ্যাঁ, এরকম কোনো কিছু তো আমরা আগে দেখি নাই। একবার দেখেছি, সেরিয়াতেই হয়েছে। একবার দেখেছি, ইন্টারই খেলেছে এবং হেরেছিল অনেক আগে। তো সেটা বোলোনিয়ার সঙ্গে 64 সালে। রোমা ছিল না? রোমার সাথে বোলোনিয়া, ইন্টার বোলোনিয়া শিওর, আই থিংক সো। আমার মনে হয় রোমা। যাই হোক, 64 সালের কথা আমরা জানি না। যাই হোক, ঘটনাটা একটু ব্যাখ্যা করেন। ঘটনা হচ্ছে যে সেরিয়ার যে হিসেবটা, সেরিয়ার হিসেবে যদি আপনার পয়েন্ট টেবিলে লাস্টের দিকে যদি আপনি চ্যাম্পিয়ন নির্ধারণ করতে চান, সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে হেড টু হেডের বিচারটা ওভাবেই হবে। কারণ আপনি ইন্টার নাপোলির ম্যাচে তো আসলে ডিসাইড করা যায়নি কে জিতেছে, বা ওই অ্যাগ্রিগেটের হিসাবটা করা যাচ্ছে না। সো সেটা ফাইনালে ডিসাইড করার জন্য ইতালিতে সেরিয়াতে একটা প্লে অফ খেলা হয়, যেটা একবারই খেলা হয়েছিল 1964 সালে। আর রেলিগেশন ব্যাটল খেলার সময় একবার ডিসাইড করা হয়েছিল, সেটা এক্স্যাক্টলি কবে আমার মনে নেই। সেই জন্যই বেসিক্যালি সেরিয়াতে এই ম্যাচগুলো হওয়ার কথা ছিল রবিবার দিন, ইন্টার নাপোলির ম্যাচগুলো সবগুলো একসাথে। কিন্তু সে যেহেতু আপনাকে ম্যাচ ডেতে অ্যাকোমোডেট করতে হবে এবং ইন্টারের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ আছে পরবর্তী রবিবারে, সেই জন্য বেসিক্যালি শুক্রবার হচ্ছে নাপোলি এবং ইন্টারের ম্যাচটা নিয়ে আসা হয়েছে, যাতে রোমে অর্থাৎ স্তাদিও অলিম্পিকোতে একটা ফিক্সচার বের করা যায় মিড উইকে। যদি বাই এনি চান্স নাপোলি যদি হেরে যায় এবং ইন্টার যদি ড্র করে বসে, তাহলে তাদের মধ্যে এই স্কুদেত্তো প্লে অফটা মঙ্গলবার দিন খেলা যায়। সেজন্যই বেসিক্যালি এই এত নাটকটা আসলে 37তম ম্যাচের পর 38তম ম্যাচটিতে দেখা যাচ্ছে। 22-23 মৌসুমের পরে সেরিয়া তাদের এই নিয়মে ফেরত গেছে। এর আগ পর্যন্ত তারা অবশ্য ওই গোল ব্যবধানে বিশ্বাসী ছিল অনেক দিন ধরে, এবং এরপরে এতদিন পর্যন্ত লিগের শেষ দিন পর্যন্ত টাইটেল যায় নাই, যেটা এবার গেছে। এবং এমনভাবেই গেছে একটা দুর্দান্ত নাটক জমার পরে। ইন্টার মিলান যখন খেলছিল লাৎসিওর বিপক্ষে, একই সময় খেলছিল নাপোলি ভার্সেস পারমা। এই দুইটা ম্যাচ আমি মানে হালাল এবং সত্যি কথা বলি, আমি শেষের 45 মিনিট দেখেছি। ফার্স্ট 45 মিনিটস আমি কেয়ার করি নাই, ঠিক আছে, খুব একটা। পরে যখন দেখলাম যে এইখানে গল্প অন্যরকম হয়ে যাচ্ছে, তখন আমি লাইভ স্ট্রিমিং এর দিকে গেলাম। ওই ম্যাচের ঘটনা এবং ঘটনা প্রবাহ যেভাবে আমাদের সামনে আনফোল্ড হয়েছে, এরপরে আমি এটা বিশ্বাস করতে চাই যে সেরি আ একটা ফাইনাল ম্যাচ প্রথমবারের মতো এই মডার্ন ডেতে দেখলেও দেখতে পারে এবং দেখা উচিত। কারণ আপনি নাপোলিকেও দুষবেন নাপোলির এই অবস্থার জন্য, ইন্টারকেও দুষবেন। নাপোলি হয়তো ওই শাউট আউটের জন্য, পেনাল্টি শাউট আউটের জন্য তারা বলতেই পারে যে তারা সেটা পায়নি, কিন্তু ইন্টারও তো আসলে আর্নাউতোভিচ ওই মিসটা না করলে এই ঘটনা ঘটে না। কিংবা নাপোলিতে চাইলে সম্ভবত ইয়ার একটা স্ট্যাচুও করা যেতে পারে আপনার
পেদ্রোর একটা স্ট্যাচু করা যেতেই পারে। 37 বছর বয়সে ভদ্রলোক জোড়া গোল করলেন, আবার আন্তোনিও কন্তের সাবেক ছাত্রই তো, তাই না? মানে চেলসিতে তারা একসঙ্গে কাজ করেছিলেন, 2টা গোল করলেন। 2টা গোল নিয়ে আবার একটা কাহিনী ছিল, একটা পেনাল্টি থেকে আরেকটা তো লম্বা ভিএআর চেকের পরে গোলটা হলো। ইন্টার মিলান ভাবলো যে তারা জিতে যাচ্ছে, নাপোলি ওপাশ দিয়ে বিমর্ষ, তারা ভাবছে তারা হেরে যাচ্ছে। এরপরে গিয়ে তারা 97 মিনিটে একটা পেনাল্টি পেল, যে পেনাল্টিটা 3 মিনিট লাগায় ভিএআর বললো যে বিল্ড আপের সময় ফাউল হয়েছে। এইসব নাটক ফাটকের পরে আর একটা মাত্র ম্যাচ বাকি আছে, এখন কার উপরে ভরসা রাখবেন? নাপোলির শেষ 5 ম্যাচের হিসাব যদি আমরা একটু দেখি, তাহলে সেইখানে আমরা দেখতে পাবো যে নাপোলি শেষ 2 ম্যাচে জিততে পারে নাই, অর্থাৎ শেষ 5 ম্যাচের ভেতরে তারা 3টায় জিতেছে, তারা 2টোতে ড্র করেছে, এবং সেই 2টো ড্রয়ের ভেতরে একটা জেনোয়া আর হচ্ছে পারমার সঙ্গে। এবার তাদের ম্যাচ হচ্ছে ক্যালিয়ারির বিপক্ষে, যে ক্যালিয়ারির সঙ্গে সেই অর্থে নাপোলির রেকর্ড খারাপ নয়, আর ক্যালিয়ারি এরই মধ্যে সিকিউর করে ফেলেছে তারা পরের বার সেরিয়াতে থাকবে। ওই যে পারমা ঝুলেছিল, লেচে ঝুলেছিল, যেই কারণে ম্যাচটা তাদের কঠিন হয়েছে। নাপোলি ক্যালিয়ারির শেষ 5 ম্যাচের স্ট্যাট যদি আমরা দেখি, তাহলে কি আমরা ভরসা পাই যে নাপোলি জিতে যাবে? দেখেন, এই ধরনের সিচুয়েশনে কালিয়ারির তো আসলে হারানোর কিছু নাই, পাওয়ারও কিছু নাই। একই সমীকরণ তো জেনোয়ারও ছিল। তারপর খেলা তো নাপোলির মাঠে, তারপর খেলা নাপোলির মাঠে, দিয়েগো আর্মান্দো মারাদোনা, এবং ওই মাঠে খেলার টিকিট কাটার জন্য মানে ত্রাহি অবস্থা, টিকিট পাওয়া যাচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। কারণ তারা স্কুদেতো উইনটা দিয়েগো আর্মান্দো মারাদোনাতেই দেখছেন, কারণ উদিনেসে ঘরের মাঠে আগেরবার হয়েছিল। সমস্যাটা হচ্ছে যে এই ধরনের প্রেশার সিচুয়েশনে আন্তোনিও কন্তের মেন্টাল সেটআপটা তো আসলে নাপোলিতে আর নাই। তিনি যে ডিমান্ডটা দিয়েছেন আর অরেলিও দি লরেন্তিসকে, যে তার এই লাগবে, তার এতগুলো নতুন প্লেয়ার লাগবে, তার মানে স্যালারি বাড়ায় দিতে হবে, 2 পয়সা দিয়েও গুনবেন না, 2 পয়সা দিয়েও তো গুনবেন না, এবং মানে জিতুন আর না জিতলে তো সাথে সাথেই বাদ, মানে একদম সাথে সাথে মানে টাই সেভার্ড। কিন্তু আমার মনে হয় না আন্তোনিও কন্তের সাথে নাপোলির সম্পর্কটার নারীটা শক্ত, খুব একটা শক্ত না, সেটা অলরেডি বোঝা গেছে। এবং এটার একটা প্রেশার, যেহেতু ওইদিকে ইন্টার খেলছে, এই প্রেশারটা নাপোলির প্রত্যেকটা প্লেয়ার টের পাবে যে আমাকে কোনোভাবেই এটা লুজ করা যাবে না। অন্যদিকে ইন্টার যখন কোমোর সাথে খেলবে, কোমোর ম্যাচ তো আরও ডিফিকাল্ট, কারণ ইটস কোমো, সেক্স ফ্যাব্রিক্সে কোমো লাস্ট 6টা ম্যাচে টানা জিতে গেছে। এবং এই সময় যখন ইন্টার খেলতে নামতেছে, ইন্টারের হচ্ছে দিস ইজ দ্য লাস্ট গিয়ার, তাদের এই ম্যাচটা বাকি আছে, আর হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা বাকি আছে। আমি অবশ্যই ইন্টারকে মানে দেখছি যে ইন্টার ম্যাচটা হয়তো জিতে যেতেই পারে, আমি 60-40 দিব যে ইন্টার ম্যাচটা জিতবে, কিন্তু নাপোলির জন্য ইটস ইভেন মোর ডিফিকাল্ট। নাপোলি যদি একটা গোলও করে বসে ফার্স্টে, ওই গোলের লিড ধরে রাখা খুব কঠিন হবে, কারণ নাপোলি লাস্টের দিকে তাদের ক্লিন শিটের যে রেকর্ডটা ছিল সেটা খুব একটা প্রমিজিংলি ধরে রাখতে পারছে না। সব মিলে বিগ 5 লিগে কিন্তু সবচেয়ে বেশি ক্লিন শিট এবং গোল কম খাওয়ার রেকর্ডটা কিন্তু নাপোলির, কিন্তু সেটা এই লাস্ট কয়েকটা ম্যাচে বোঝাচ্ছে না। খুবই কমিক্যাল গোল তারা কনসিড করেছে এই ধরনের জেনোয়ার সঙ্গে। এই ম্যাচের আগে, এইরকম একটা ম্যাচের আগে ইতালিতে খুব জোরে সোরে গুঞ্জন হচ্ছে ইউভেন্টাসে আবার যেতে পারেন আন্তোনিও কন্তে। এইটা তো হেল্প করবে না আপনাকে একদমই। এবং যেটা আরেকবার বলে রাখি, সেটা হচ্ছে 2 কোচের একজনও ডাগ আউটে থাকবেন না, যেটা আপনি এক সপ্তাহ ধরে আপনি শুনছেন। এবং কন্তের ডাগ আউটে না থাকাটা ইনজাগির ডাগ আউটে না থাকার চেয়ে বড় প্রভাব ফেলার ক্ষমতা রাখে বলে আমার কাছে মনে হয়। কন্তের ডাগ আউটে না থাকা মনে হয় অ্যাকচুয়ালি নাপোলির জন্য বেটার, এটা বলতে পারে। এটা স্টোরির আরেকটা সাইড, এটা আপনি এইভাবে ভাবতেই পারেন, এবং এটার সঙ্গে আমি কেন ভাবতেছেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি শেষ ম্যাচের দিকেও খেয়াল করেন, যখন ওই পেনাল্টিটা দেওয়া হয়েছে পারমার সঙ্গে, এই ম্যাচ এটা বাদ দিয়েও আপনি কয়েকবার দেখবেন যে প্লেয়াররা কন্তের কাছে আসতেছে ডাগ আউটে, এবং ওইখান থেকে খুবই প্রবল ইনস্ট্রাকশনস আসতেছে, আমি জানি না কি আসতেছে, কিন্তু যাই আসতেছে কিছু একটা আসতেছে। এই কানেকশনটা ওই অর্থে ইন্টার মিলানের ব্যাপারটা মোর অফ হচ্ছে ইনজাগি ডাগ আউটে চেঁচাবেন, হ্যাঁ চেঁচাবেন, ওটা ওভাবেই যাবে। আর কোন্তেরটা আসতেছেন, ডি লরেন্সো আসতেছেন, এসে ক্যাপ্টেন তিনি বার্তা নিয়ে গিয়ে আবার রাইট ব্যাকের পজিশনে যাচ্ছেন, মানে যেটা ও একেবারে ওই পাশটায় উইং ব্যাকের পজিশনটায়। তো এই সব হিসাব করলে আমার কাছে মনে হয় কোন্তের থাকা দরকার ছিল, এই 2জন কোচেরই থাকার দরকার ছিল। যদিও এটা দাবি করতেই পারেন যেহেতু ইনজাগির আওয়ে ম্যাচ, ইনজাগির হয়তো থাকাটা আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ হোম ম্যাচে আপনি জানেন যে কিভাবে কানেকশন তৈরি করতে হবে। নাপোলির উপর আমি ভরসা রাখতে চাই, ঘরের মাঠ বলে। নাপোলি এইখান থেকে পা হড়কাইতে পারে না, নাপোলি এইরকম সুযোগ পাবে না। যে দলটাকে 30 বছর অপেক্ষা করতে হলো, 30 বছর না আরো বেশি, 33 বছর অপেক্ষা করতে হয়েছে, যে মারাদোনা চলে যাওয়ার পরে প্রথম স্কুদেতো জেতার ক্ষেত্রে, সেই নাপোলি যাদেরকে নিয়ে এই সিজনের শুরুতে কারো এক্সপেকটেশন ছিল না, আমার তো ছিল না, আমি জানি না আপনার কি, সেই নাপোলি যখন সুযোগ পেল মূলত ইন্টারের বাজে ফর্মের কারণে, সেই সুযোগ যদি তারা এইরকম একটা জায়গায় গিয়ে হাতছাড়া করে, তাহলে এইটা আসলে মেনে নেওয়ার মতো না। আমার ধারণা কোন্তে এটা জিতবেন স্কুদেতো, যে তারপরে তিনি ওইখানেই বলবেন তিনি আর থাকবেন না।
দুইটা বিষয়। প্রথম কথা হচ্ছে নাপোলিকে নিয়ে আপনি ভালো কথা বলছিলেন সিজন শুরুতে, আমার মনে আছে। এত ভালো বলি নাই যে স্কুদেতো জিতবে, তা জিতবে না, কারণ নাপোলি এই সিজনে কোনো চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল কিছু ছিল না, এবং তারা হচ্ছে কোপা ইতালিয়াতে শুরুতেই বাদ পড়ে গেছে। সো দ্যাটস কাইন্ড অফ এন ইন্সপিরেশন ফর ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাজ ওয়েল, মানে পরের সিজনে হিসাব করলে। এখন কথা হচ্ছে যে নাপোলি জিতুক আর না জিতুক, কন্তে ইজ নট গোয়িং টু স্টে, কারণ কন্তে যে ধরনের দাবি দাওয়া দি লরেন্তিসকে জানাইছে, দি লরেন্তিস এমনিতেও দাবি দাওয়া শুনতে পছন্দ করেন না। যে দাবি দেওয়া দিচ্ছে এটা একদমই অসম্ভব। কন্তে ইজ ওয়াকিং আউট, কন্তে প্রবাবলি ইউভেন্টাসেরই কোচ হবে সম্ভবত। ম্যাক্সিমিলিয়ান আলেগ্রি নাপোলিতে আসবেন, যেটা আরো অদ্ভুত ব্যাপার। যারা আসেন আর কি ইতালিতে কয়েকটা ক্যারেক্টার। তবে আমি এখনো ইন্টারের উপর ভরসা রাখতে চাই। ইন্টারের ভরসা রাখতে চান। ইন্টার মিলানের পাওয়ার করার কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ আর সেরিয়া, এই দুইটাকে একই তালে মেলাতে গিয়ে তারা খেই হারিয়েছে জায়গায় জায়গায়, এবং তাদের ওই টায়ার্ডনেস কাজ করেছে। যদি এইটা যদি ফাইনালে যায়, ফাইনাল ডে মানে ফাইনালে যায়, যদি ধরেন মঙ্গলবারে যায়, এইটা ইন্টারের জন্য আরো সমস্যার হবে। এইটা তাদের সব হারানোর ম্যাচ হবে। ওইটা যদি তারা ফাইনালে যায়, তাদের যা মানে এইটা তাদের ইদার ওয়ে এই দিনে ডিসাইড হওয়া দরকার তাদের ভালোর জন্য, আমার কাছে মনে হয়। এবং শুধু ইন্টার নাপোলির সমীকরণ নিয়েও থাকলে চলবে না, কারণ চ্যাম্পিয়ন্স লিগ পজিশন নিয়ে আসলে সেরিয়াতে অনেক ঘটনা রয়েছে, সেটা আমরা পরে কথা বলবো। তাহলে আপনার চ্যাম্পিয়ন ইন্টার মিলান। আমার যতটুকু মনে পড়ে নাবিল খেলার চ্যাম্পিয়নও ইন্টার মিলান। ইন্টার ছিল, যদিও আমি আতালান্তাকে এগিয়ে রেখেছিলাম একটা, পরে আমি সরে এসেছি। আমি ইন্টার সেদিনও এই অবস্থা থেকে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন দেখেছি আপনার মতো। আপনিও এখন ইন্টারকে চ্যাম্পিয়ন। আমি এখন ইন্টারকে দেখছি। আচ্ছা, আমি ভাই মানে পোড়া কপাল, যাই হোক আমি চাই নাপোলি স্কুদেতো জিতেই যাক। মানে ওই 2023 এর মতো ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়তো কেউ ফিল করবে। ওইটা ভাই আলাদা ছিল। ওইটা যে নাপোলি নেই সমর্থক না, মানে কবরস্থানের ওইখানে গিয়ে হচ্ছে তারা উদযাপন করতেছে যে তোমরা মানে ওই যে ওইরকম যে তোমরা যারা মারা গেছো তোমরা জানো না তোমরা কি মিস করছো। ঠিক আছে, এই ইমোশন আপনি আরেকবার আসতে হবে। এর জন্য 33 বছর ধরে কারো কথা না রাখতে হবে, এরপরে কারো কথা রাখতে হবে, কেউ কথা রাখে ওরকম আর কি। তবে এইবারের ফ্লেভারটা আলাদা। এইবারটা তারা খুব সহসায় পেতে পারে, যদিও মনে হচ্ছে সহসা, কোনো কিছু সহসা না। তাহলে আপনি ইন্টার? আমি ইন্টারে থাকছি। আমি নাপোলি। দর্শক, আপনার কাছে জানতে চাই আপনার স্কুদেতো চ্যাম্পিয়ন বা সেরিয়া চ্যাম্পিয়ন কে? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.